Hello friends, in this video I will continue John Keats's famous sonnet The Poetry of Earth. This is the part 2 and in the part 1 I have already presented the octet. In this part I will present the sestet and some special discussions. So friends, I think you will watch till the last. This is the sestet and the rhyme scheme used here is CDE CDE. The poetry of earth is ceasing never. On a lone winter evening when the frost has wrought a silence from the stove there thrills the cricket song in warmth increasing ever. And since to one in drowsiness half lost the grasshoppers among some গ্রাসি হিলস। ফলে দেখো নেভার তার সঙ্গে রয়েছে এভার, ফ্রস্ট লস্ট, থ্রিলস হিলস। ফলে এখানে সিডিই সিডিই এই অন্তমিলের উপর নির্ভর করে সেস্টেট রয়েছে। লাস্ট 6 লাইন সেস্টেট এ কখনো কখনো দুটো করে 3 লাইনের স্তবক থাকে, তাকে বলা হয় টারসেটস। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এখানে সেটাই রিপিট করেছেন। অক্টেটের ফার্স্ট লাইন এটা ছিল, তারই পুনরাবৃত্তি যেন আমরা শুনতে পাচ্ছি, শুধু শব্দগত একটু পরিবর্তন আছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড এর বদলে তিনি করেছেন সিজিং নেভার। সিজিং মিন্স স্টপিং, নেভার মানে কখনোই থামে না, মিন্স ইজ নেভার ডেড। প্রকৃতির গান কখনো থামে না। ফলে দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে প্রকৃতির গানকে বোঝানো হয়েছে। সিজিং মানে থামে, নেভার মানে কখনোই থামে না। ফলে এখানেও মেটাফর অলঙ্কার রয়েছে এবং দিস সামস আপ দ্য থিম অফ দ্য পোয়েম, এবং এটাই কবিতার প্রধান বিষয়। সেস্টেটে অ্যাকচুয়ালি তিনি পার্সনিফাই করেছেন দ্য ক্রিকেট বা ঝিঁঝি পোকাকে। অন এ লোন উইন্টার ইভিনিং, একটি নির্জন শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট যখন তুষার। ফলে এখানে নির্জন সন্ধ্যার কথা বলেছেন, মানে যখন কোল্ড সিজন আরো কোল্ড হয়, মানে চরমতম ঠান্ডার কথা বলেছেন। আসলে আমি আগেই বলেছিলাম যে এখানে গ্রীষ্মকাল এবং শীতকাল দুটো বিপরীত নয়, আসলে প্রকৃতির দুটো চরম ঋতুকে তিনি দেখিয়েছেন। এবং চরম শীতে যখন চারিদিকে বরফ সাদা করে দিয়েছে এবং চরম ঠান্ডা পড়েছে, সেই সময়ে যদি প্রকৃতির গান চলতে থাকে, তার দ্বারা কবি এটা প্রমাণ করে দিচ্ছেন অন্যান্য মধুরতম ঋতুগুলোতে তাহলে তো প্রকৃতির গান বা প্রকৃতির যে গায়ক পাখিরা রয়েছে, অন্যান্য প্রাণীরা প্রকৃতির গান চালিয়ে নিয়ে যেতে পারবে। তাই প্রকৃতির মধ্যে গান কখনো থামে না। যখন নির্জন শীতের সন্ধ্যায়, উইন্টার এখানে সেকেন্ড স্ট্যান্ডায় উইন্টার সিজনের কথা বলা হয়েছে। যখন ফ্রস্ট রেফার্স টু উইন্টার সিজন, মিন্স আইস অর আইসি কোল্ড। ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন তুষার, হ্যাজ রট মিন্স ক্রিয়েটেড অর মেড, তৈরি করেছে। এখানেও পার্সনিফিকেশন অলঙ্কার রয়েছে, যেন তুষার তৈরি করতে পারে। হ্যাজ রট, হ্যাজ ওয়ার্কড, এখানে এই পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করে কবি আসলে চরাচরের নিস্তব্ধতাকে তৈরি করেছেন এবং শান্ততা এবং চরম শৈত্য প্রবাহকে তৈরি করেছেন। তাই পারফেক্ট হ্যাজ রট, হ্যাজ ক্রিয়েটেড, হ্যাজ মেড, এবং ফ্রস্টকে পার্সনিফিকেশন তিনি করেছেন এ সাইলেন্স। ফলে এই নিস্তব্ধতা ক্যান বি কম্পেয়ার টু দ্য ডেথ লাইক সাইলেন্স, মৃত্যুর মতো নীরবতা, কোয়াইটনেস। ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস, ফলে যখন নির্জন শীতের সন্ধ্যায়, লোন মিন্স সলিটারি, নির্জন শীতের সন্ধ্যায় যখন তুষার চারিদিকে একটা নিস্তব্ধতাকে তৈরি করেছে। আমরা জানি নিস্তব্ধতা ভেঙে অন্য কিছু তৈরি করা যায়, কিন্তু কবি এই নিস্তব্ধতার উপরে, চরাচরের নিস্তব্ধতার উপরে জোর দেওয়ার জন্য সাইলেন্স কথাটাকে তৈরি করেছেন। ফ্রম দ্য স্টোভ, সেই সময়ে চুল্লির কাছ থেকে, স্টোভ মিন্স হার্থ বা অগ্নিকুণ্ডের কাছ থেকে, দেয়ার থ্রিলস, একটা চিৎকার ভেসে আসবে। থ্রিল মানে চিৎকার, ট্রিলস নাম্বার 1, অর ইট ইজ দ্য লাউড ভয়েস ক্যান বি হার্ড। দ্য ক্রিকেট সং, সেটা কার ডাক না ঝিঝি পোকার গান। ফলে ঝিঝি পোকাকে তো পার্সনিফাই করা হয়েছে, এই জন্য গ্রাসহপারের যেমন জি ক্যাপিটাল ছিল, ক্রিকেটের সিটা ক্যাপিটাল। দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার গান শুনতে পাওয়া যাবে তীক্ষ্ণ স্বরে। থ্রিলস মানে তীক্ষ্ণ স্বরে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যাদের উষ্ণতা বেড়েই চলে সব সময়, অর্থাৎ এই ঝিঁঝি পোকার গানের সঙ্গে সঙ্গে উষ্ণতা বেড়েই চলবে।
warmth increasing ever. ফলে ক্রিকেট হ্যাজ বিকাম অ্যাজ ইফ দ্য মিউজিশিয়ান অফ উইন্টার, শীতের গায়ক হয়ে উঠেছে ঝিঁঝি পোকা, যেমন করে গ্রাসহপার ওয়াজ দ্য মিউজিশিয়ান অফ সামার। অ্যান্ড সিমস টু ওয়ান, এবং একজনের কাছে মনে হবে, কে এই একজন? দিস ইজ দ্য আননোন পারসন, যে কেউ হতে পারেন। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অর্ধেক হারিয়ে গেছেন, অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অর্ধেক অচেতন হয়ে গেছেন। হাফ লস্ট মিনস হাফ কনসাস অ্যান্ড হাফ আনকনসাস বিকজ অফ দ্য স্লিপিনেস। ড্রাউজিনেস মিনস স্টুপার কন্ডিশন। তন্দ্রাচ্ছন্ন বা ঝিমুনি অবস্থায় যিনি একটু চোখের পাতা যার বুঝে গেছে, তার কাছে এই ঝিঁঝি পোকার গান কি বলে মনে হবে? দ্য গ্রাসহপার্স, ঘাস ফড়িং এর গান বলে মনে হবে। কারণ শীতকালে তো কোনো গানই শুনতে পাওয়ার কথা নয়, কিন্তু এই ঝিঁঝি পোকার গান শুনে তার কাছে মনে হবে যেন এটা ঘাস ফড়িং এর গান অ্যামাং সাম গ্র্যাসি হিলস, ঘাসময় পাহাড়ের কাছ থেকে ভেসে আসছে। আসলে শীত ঋতুর কথা বলতে গিয়ে কোনো মানুষ ঘাস ফড়িং এর গান যদি কল্পনা করে, ঘাস ফড়িং এর গান যদি শোনে, আসলে আমরা বুঝতে পারছি এই রেফারেন্সের দ্বারা কবি এখানে সাইকেল অফ সিজনস বা ঋতুচক্রের একটা আভাস দিয়েছেন, যে শীতের পরে আবারও গ্রীষ্ম আসবে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। সো দ্য পজিটিভ একটা নোট আমরা এখানে যেন পাচ্ছি কিটসের কবিতায়, সেলির মতোই, সেলি রোড টু দ্য ওয়েস্ট ইন্ড কবিতার মতোই এখানেও আমরা একটা পজিটিভ অপটিমিস্টিক টোন পাচ্ছি। আর একটি জিনিস এখানে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে ঝিঁঝি পোকার গান কি তৈরি করছিল? উষ্ণতাকে বৃদ্ধি করছিল। ইনক্রিজিং মানে ইন্টেন্সিফাইং, বৃদ্ধি করা, গ্রোয়িং। এবং কি অ্যাকচুয়ালি তাহলে বৃদ্ধি পাচ্ছিল? এটার মাল্টিপল ইন্টারপ্রিটেশন কিন্তু হতে পারে। নাম্বার ওয়ান, কবি বলছেন, সবাই একটু ভালো করে মন দিয়ে যদি বুঝি, তাহলে আমার এই ইন্টারপ্রিটেশনের সঙ্গে আশা করি তোমরা মেলাতে পারবে। প্রথম কথা তিনি তো বলেই দিয়েছেন, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। সেই চুল্লির কাছ থেকে বা ফায়ার প্লেসের কাছ থেকে যেহেতু উষ্ণতা, এবং একজন মানুষের এখানে যে ছবি এঁকেছেন, তিনি প্রবাবলি স্টোভের কাছে বসে রয়েছেন, এবং স্টোভের কাছে বসে তিনি যে উষ্ণতা পোহাচ্ছিলেন, সেই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছিল। দীর্ঘক্ষণ যদি স্টোভের কাছে মানুষ বসে থাকে, তার উষ্ণতা বৃদ্ধি পাবে, এটা একটা স্বাভাবিক নিয়ম। ফলে ওয়ার্মথ ওয়াজ ইনক্রিজিং ফ্রম দ্য স্টোভ। স্টোভের কাছ থেকে যে আগুন, সেই আগুনের জন্যই, স্টোভের জন্যই কিন্তু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, শীতকালে গান শুনতে পাওয়ার কথা নয়, কিন্তু শীতকালে ও ঝিঁঝি পোকার গান শুনে তিনি কিন্তু শিহরিত হতে পারেন। ফলে দ্য থ্রিল, দ্য ট্রিল could have created a kind of enthusiastic atmosphere in the inner psyche of that fellow. সেই লোকটির আভ্যন্তরীণ হৃদয়ে, মনে একটা উষ্ণতা তৈরি করেছে, এবং সেই উষ্ণতাই তাকে বাহ্যিক উষ্ণতা দিয়েছে। আমরা ভিতরে ভিতরে গরম বোধ করলে তার প্রকাশ কিন্তু বাইরে ঘটে। ফলে এই ওয়ার্মথ ইনক্রিজিং বলতে, ওয়ার্মথ কিসের জন্য? না, ফর ক্রিকেট সং, ঝিঁঝি পোকার গানের জন্য তার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। লাস্ট টু প্লজিবল এক্সপ্লানেশনস প্লিজ শোনো তোমরা। এটা হতে পারে আসলে তিনি ইন ওয়ার্মথ ইনক্রিজিং এবার কিটা বৃদ্ধি পাচ্ছে তিনি কিন্তু বলেননি। উষ্ণতায় আসলে তিনি যেন বলতে চাইছেন দ্য সাউন্ড অফ দ্য ক্রিকেট ইজ ইনক্রিজিং। গায়ক যখন গান গাওয়ার নেশা কাউকে পেয়ে যায়, তখন তার মনের সুখে সে গান গাইছে। ঝিঁঝি পোকা শীতের রিপ্রেজেন্টেটিভ পোয়েট, তাই সে মনের সুখে গান গাইছে, এবং রাতের বেলায় তাই ঝিঁঝি পোকার গান আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কবি তাই এখানে যেন বলছেন দ্য ভেরি সাউন্ড ইজ ইনক্রিজিং। নাম্বার ফোর এক্সপ্লানেশন ইট মাইট বি, আসলে আমরা শীতের দিনে রাতে ঝিঁঝি পোকার গান শুনতে পাই তীব্রভাবে। যত রাত বাড়ে গানের তীব্রতা বাড়ে, ঠিক। কিন্তু এখানে মনে রাখতে হবে, সত্যি কি ঝিঁঝি পোকার গলার ভয়েস বেড়ে গেছে? এখানে তিনি গানের কথা বলছেন, পোয়েট্রির কথা বলছেন। তাহলে কি ঝিঁঝি পোকা মিউজিকের ভলিউম বাড়িয়ে দিয়েছে? না, হতে পারে। তাহলে কিটা হতে পারে? ইনক্রিজিং এবার বলতে কিটা বাড়ছে? না, ইট মাইট বি দ্য সাইলেন্স, নিস্তব্ধতা বাড়ছে। আসলে
নিস্তব্ধতা রাতের দিকে, শীতের দিনে রাতে, শীতকালের রাতে নিস্তব্ধতা যত বৃদ্ধি পাবে, একই ভলিউমের ঝিঝি পোকার গান তীব্রতর বলে মনে হবে। তাই আমাদের সেম রিংটোনের বা সেম ভলিউমের রিংটোন কখনো কখনো মোবাইলে রাত্রে বাজলে মনে হয় প্রচুর জোরে বাজছে, আসলে চরাচর নিস্তব্ধ থাকে বলে একই ভলিউম অনেক বেশি জোরে বলে মনে হয়। তাই এখানে হতে পারে the last plausible explanation that the silence was increasing and that's why the cricket song was sounding in a loud tune and that was creating a kind of warmth in that fellow who was in drowsiness, half conscious or half lost. So friends, আশা করি তোমরা এই কবিতার যে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে সেটা মোটামুটি বুঝতে পারলে। বন্ধুরা, আমরা এখন জেনে নেব হোয়াট আর দ্য থিমস অফ দিস পোয়েম। এই কবিতার বিষয়বস্তুগুলো কোনগুলো। বিষয়, এখানে অনেকগুলো বিষয়ের উপরে এই কবিতা আলোকপাত করেছে। নাম্বার 1, নেচার। নেচার ইজ দ্য মেজর থিম ইন দিস সনেট। In the course of 14 lines, Keats alludes to birds, the sun, trees, hedges, meadows, frost and grassy hills. এই সমস্ত প্রাকৃতিক জিনিসগুলোর রেফারেন্স কবি ব্যবহার করেছেন। All the aforementioned are popular motifs of a nature poem. Keats does not end here. He alludes to some of these motifs along with their inherent qualities or their purposes. For example, he alludes to the heat of the sun, the cool shade provided by the trees, or the pleasantness of a certain area of grass or weed. কবি এই প্রাকৃতিক জিনিসগুলোর কি প্রভাব হয় প্রকৃতির উপরে বা প্রকৃতির মধ্যে সেগুলোর কথাও বলেছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, Keats uses the grasshopper and the cricket as the symbol of summer and winter respectively. তিনি ঘাসফড়িং এবং ঝিঝি পোকাকে গ্রীষ্ম এবং শীতের প্রতীক হিসাবে যথাক্রমে ব্যবহার করেছেন। নাম্বার 2 থিম, সিজনস। Summer and winter are seen as two parallel peers who sustain the natural world. বলে প্রাকৃতিক জগৎকে টিকিয়ে রেখেছে এই সমান্তরাল দুটো প্রকৃতির এই দুটো ঋতু, সামার এবং উইন্টার। Keats posits them side by side as two parameters against which all the cycles of natural world has to be tested. Number 3 is hope. Both the grasshopper and the cricket are symbols of hope. এরা আশার প্রতীক। They continue in their daily rituals even when other creatures cannot. অন্যান্য প্রাণীরা যেখানে আশাকে টিকিয়ে রাখতে পারছে না, তারা হাল ছেড়ে দিচ্ছে, তারা রেস্ট নিচ্ছে, তারা কিন্তু প্রকৃতির যে গান তাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ফলে চরম আশাবাদের প্রতীক হচ্ছে গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। নাম্বার 4 পয়েন্ট ইজ টেনাসিটি। The grasshopper and the cricket also symbolize tenacity. তাদের মধ্যে জেদ রয়েছে, পারসিস্টেন্স রয়েছে, টেনাসিটি রয়েছে। Despite of extreme temperatures, they refuse to give up. তারা কিন্তু আশা ছাড়েনি চরম তাপমাত্রার পার্থক্য হওয়া সত্ত্বেও। They carry on their jobs as if the summer heat or the winter frost cannot stop their joy. তাদের আনন্দকে যেন থামাতেই পারবে না। Even when the birds faint due to the heat or all the creatures retire to their nests and or shelter to escape the cold, the grasshopper and the cricket take it upon themselves to keep the poetry of earth alive. Thus this poem talks of tenacity and dedication to pursue one's passion. এইভাবে এই কবিতায় জেদ এবং আগ্রহ এবং একাগ্রতার কথা বলছে। মানুষের কোনো ইচ্ছাকে, আবেগকে যদি পরিপূর্ণ করতে হয় তাহলে মানুষকে জেদি হতে হবে। And the last but not the least point is beauty. কারণ কিটসের কবিতায় বিউটি হচ্ছে একটা রিকারেন্ট থিম। More often than not, Keats used the beauty of language to express the beauty of nature. তিনি ভাষার সৌন্দর্য ব্যবহার করেছেন প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরার জন্য। In this poem, the poet expresses the beauty of nature through its various phases. He finds beauty in the harsh as well as mellow side of nature. প্রকৃতির কঠোরতম এবং নরম দুটো ধারেই যে সৌন্দর্য রয়েছে এটাকে তিনি উদ্ঘাটন করেছেন। He finds beauty in both the hot summer sun and the cool shade provided by the trees. তিনি গ্রীষ্মের গরম সূর্যের মধ্যে এবং গাছের শীতল ছায়ার মধ্যে সৌন্দর্য দেখেছেন।
Similarly, the winter has its own beauty, as the frost spins a silence upon the earth. He also talks of the warmth in the voice of the cricket that compensates the numbness of the cold. শীতের ঠান্ডা ভাব কেটে গেছে ঝিঁঝি পোকার গানের উষ্ণতায়। The beauty of nature lies in its balance. ফলে প্রকৃতির সৌন্দর্য অবস্থান করে এর ভারসাম্যের মধ্যে, অর্থাৎ প্রকৃতির মধ্যে যে ভারসাম্য রয়েছে গ্রীষ্ম এবং শীতের, সেই ভারসাম্যই প্রকৃতিকে একটা সৌন্দর্য প্রদান করেছে। ফলে এক্সট্রিম সিজন এবং প্রকৃতির যে মেলো ফ্রুটফুলনেস, তার মধ্যে উভয়ের মধ্যেই সৌন্দর্য তিনি খুঁজে পেয়েছেন। ফলে কিটস হচ্ছে সৌন্দর্যের কবি যেন। এবারে বন্ধুরা, এই কবিতায় যে দুটি প্রধান প্রাণীর কথা বলা রয়েছে, গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, তাদের সম্বন্ধে জেনে নেব। গ্রাসহপার হচ্ছে ভ্যারি ইন সাইজ, 1.5 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার হয়, বিভিন্ন রঙের হয়ে থাকে, গ্রিন, ব্রাউন, রেড, পার্পল। পুরুষরাই মূলত গান গায়। এদের গান গাওয়া মানে গলা দিয়ে এরা গান গায় না, তারা পিছনের পাকে সামনের ডানার সঙ্গে ঘষতে থাকে এবং একটা ব্রডব্যান্ড সিগন্যাল দেয়। এবং এই যে গানটা, ঘাস ফড়িং এর গান, সাধারণত ভাবে মানুষের কান শুনতে পায় না, খুব মনোযোগ দিয়ে শুনলে পরে শোনা যাবে। আর হচ্ছে ঝিঁঝি পোকা, ক্রিকেটস, তাদের আর একটা নাম হচ্ছে ট্রু ক্রিকেটস। আর ইনসেক্টস রিলেটেড টু বুশ ক্রিকেটস, কখনো কখনো ঝোপের ঝিঁঝিও হয়। দ্য ফ্রন্ট উইংস আর অ্যাডাপ্টেড অ্যাজ টাফ, এদের সামনের ডানাগুলো খুব শক্তপোক্ত হয়। and some crickets chirp by rubbing parts of these together, এবং এইগুলোকে সব তারা একত্রে ঘষতে থাকে। The hind wings are membranous and folded when not in use for flight. Many species however are flightless, আবার অনেক ঝিঁঝি রয়েছে যারা উড়তে পারে না। The largest members of the family are the bull crickets, এদেরকে বুল ক্রিকেটস বলা হয়, তাদের পরিমাণটাই সবচেয়ে বেশি। আমরা আসলে এই ঝিঁঝি পোকা এবং যে ঘাসফড়িং পেলাম, এরা আসলে গ্রীষ্ম এবং শীতের প্রতীক। গ্রীষ্মকাল এবং শীতকাল দুটো এক্সট্রিম সিজনস হিসাবে দেখানো হয়েছে। টোন অফ দ্য পোয়েম ইজ সেলিব্রেটরি। এই কবিতায় যে সুর, উৎসবের সুর, আনন্দের সুর, প্রকৃতির মধ্যে যে গান রয়েছে তার ননস্টপ মিউজিককে সেলিব্রেট করছেন যেন কবি। এবং আসলে প্রকৃতির গানকে সেলিব্রেট করতে গিয়ে তিনি প্রকৃতির যে কন্টিনিউইটি, প্রকৃতির মধ্যে যে অবিচ্ছিন্নতা, অবিরাম যে প্রবাহ রয়েছে, তাকেই আসলে তিনি সেলিব্রেট করেছেন। কিটস ইউজেস হিজ ল্যাঙ্গুয়েজ স্কিলস টু পারপিট্রেট দ্য রোমান্টিক আইডিয়ালস ইন হিজ পোয়েম। সমস্ত রোমান্টিক বৈশিষ্ট্যগুলোকে এই কবিতায় ইনকর্পোরেট করেছেন। দ্য পোয়েম reeks of the romantic touch of grandeur, and it almost reads like an ode on the natural language of the earth. The poem is thus a message close to Keats's heart. Keats's হৃদয়ের থেকে যেন এই বার্তা বেরিয়ে এসেছে। He believed in the immortality of poetry, beauty and endurance of life. তিনি বিশ্বাস করতেন কবিতার শাশ্বত, কবিতা চিরন্তন এবং সৌন্দর্যও টিকে থাকে। এই বিউটি, থিং অফ বিউটি যে জয় ফর এভার, তিনি বলেছেন এন্ডিম্যান কবিতায়। কিটস ওয়েলডস টুগেদার অল দিস কম্পোনেন্টস ইন দিস সনেট। এই সনেটে কবি কিটস এই সমস্ত উপাদানগুলোকে একত্রে যেন গেঁথে দিয়েছেন, অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু হিজ রিডার্স অ্যান্ড পারহ্যাপস টু ফিউচার পোয়েটস লাইক হিম। এবং তার মতোই যারা রোমান্টিক ভাবনার কবি হবেন, তাদের যেন একটা ইন্সপিরেশন দেওয়ার জন্যই এই সমস্ত প্রাকৃতিক উপাদানগুলোকে, এই সমস্ত প্রতীকী উপাদানগুলোকে একসঙ্গে সুন্দরভাবে গ্রন্থিত করেছেন।